আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে দারুণ একটা হাই স্টেক্স থ্রিলারের দুনিয়ায় নিয়ে যাচ্ছি। মুভিটার নাম দ্য শ্যাডোজ এজ। একেবারে ২০২৫ সালের এই দুর্ধর্ষ গল্পে আমরা দেখব অত্যাধুনিক প্রযুক্তি আর পুরনো আমলের তীক্ষ্ণ কৌশলের এক মাইন্ড ব্লোয়িং সংঘর্ষ। তো চলুন আর কথা না বাড়িয়ে এই শ্বাসরুদ্ধকর গল্পের পড়তে পড়তে কি লুকিয়ে আছে সেটা একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করা যাক। ঠিক আছে, চলুন একদম শুরুতেই একটা বিশাল ধাক্কা খাওয়া যাক। সংখ্যাটা খেয়াল করেছেন? $500 মিলিয়ন, মানে রীতিমতো $500 বিলিয়ন। হংকংয়ের এক পাগল প্রায় বিলিয়নিয়ারের ব্যাংক লকার থেকে রাতের অন্ধকারে স্রেফ উধাও হয়ে যায় একটা নোটবুক। আর ভাবুন তো, সেই নোটবুকেই লেখা ছিল তার ক্রিপ্টো ওয়ালেটের অর্ধেক পাসওয়ার্ড, যার বাজার মূল্য এই অবিশ্বাস্য অঙ্কটা। শুরুতেই এত বড় একটা চুরি, কিন্তু পুরো গল্পের টেনশন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে চলে আসে। ধরুন কুয়ালালামপুরের একটা ক্রিপ্টোকারেন্সি ম্যানেজমেন্ট বিল্ডিংয়ের সার্ভারে বাকি অর্ধেক পাসওয়ার্ড রাখা আছে। চারিদিকে পুলিশের কড়া নজরদারি, পুরো বিল্ডিং ঘেরাও করা। এই অবস্থায় সেখান থেকে এত বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরি করা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটাই আসলে গল্পের প্রথম অংশের মূল ভিত্তি তৈরি করে দেয়। আর এখান থেকে শুরু হয় এক অবিশ্বাস্য পালানোর দৃশ্য। এই অবিশ্বাস্য চুরির মাস্টারমাইন্ড ছিল স্যাম নামের এক টেক জিনিয়াস। সে আর তার দল মিলে যা করল সেটা রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। পুলিশ আসার ঠিক ৩ মিনিট আগে তারা সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সেখানে ফেক ফিড বসিয়ে দেয়। এরপর পুলিশ যখন পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে, তারা স্রেফ ছাদ থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয়, সোজা গিয়ে ল্যান্ড করে পাশের একটা ক্যাসিনোর ছাদে। এরপর খুব ক্যাজুয়ালি পোশাক বদলে ক্যাসিনোর ভিড়ে মিশে যায়। একদম নিখুঁত প্ল্যান। তো এরপরই আমরা ঢুকছি আমাদের প্রথম অধ্যায়ে, নতুন প্রযুক্তি বনাম পুরনো কৌশল। চোরদের এমন অত্যাধুনিক গ্যাজেট আর হ্যাকিং স্কিল দেখে পুলিশ প্রশাসন রীতিমতো অসহায় হয়ে পড়ে। পুলিশ চিফ বুঝতে পারেন যে সিসিটিভি বা আধুনিক প্রযুক্তি দিয়ে এই হাইটেক হ্যাকার গ্রুপটিকে ধরা একেবারেই অসম্ভব। আর ঠিক এই মুহূর্তেই গল্পে আসে একটা বিশাল টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটা হলো ডিজিটাল বনাম অ্যানালগের লড়াই। একদিকে রয়েছে স্যামের ডিজিটাল হ্যাকিং আর সিসিটিভি ম্যানিপুলেশনের অসীম ক্ষমতা, আর অন্যদিকে আধুনিক প্রযুক্তি যখন ফেল মারল, তখন পুলিশ ফিরিয়ে আনল তাদের এক কিংবদন্তি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার চংকে। মজার ব্যাপার হলো, চং কোনো ডিজিটাল প্রযুক্তিতে বিশ্বাসী করেন না। তার একমাত্র হাতিয়ার হলো পুরনো ধাঁচের অ্যানালগ পুলিশি তদন্ত, মানুষের মনস্তত্ত্ব বোঝা আর সশরীরে মাঠে নেমে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। এরপরেই শুরু হয় আমাদের দ্বিতীয় অধ্যায়, দ্য মাস্টারমাইন্ড। চংয়ের দলে যোগ দেয় শিয়াও নামের এক তরুণী পুলিশ অফিসার। শিয়াও যখন সিসিটিভি ফুটেজগুলো খুব তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করতে শুরু করে, তখন সে একটা দারুণ চমকপ্রদ জিনিস আবিষ্কার করে বসে। সে খেয়াল করে তরুণ চোরদের এই দলের পেছনে থেকে তাদের পরিচালনা করছে এক বয়স্ক লোক। এই মাস্টারমাইন্ড ক্যামেরার অ্যাঙ্গেল এত ভালো বোঝে যে অবাক করার মতো বিষয় হল, কোনো ক্যামেরাতেই তার স্পষ্ট ছবি আসেনি। কিন্তু ওই যে বললাম, চংয়ের অভিজ্ঞতা, সে ওই অস্পষ্ট ছবি দেখেই এই মাস্টারমাইন্ডকে চিনে ফেলে। লোকটার নাম ওয়াং। ১৯৯০ সাল থেকে তার হিস্ট্রি ঘাটলে রীতিমতো গা শিউরে উঠবে। সে সেনাবাহিনীতে কাজ করত আর বিভিন্ন অবৈধ হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা ছিল। এরপর হংকংয়ে এসে ১৯৯৯ সাল পর্যন্ত ১ ডজনেরও বেশি ব্যাংক ডাকাতির সাথে সে সরাসরি যুক্ত ছিল। আর এখন এই ২০২৫ সালে সে ফিরে এসেছে দ্য ফ্যান্টম বা এক অদৃশ্য ছায়া হয়ে। এই ওয়াংয়ের কিন্তু অদ্ভুত একটা ক্ষমতা ছিল। যে কোনো ফেশিয়াল রিকগনিশন বা ক্যামেরাকে সে অনায়াসে ফাঁকি দিতে পারত। পুলিশের কোনো আন্ডারকভার অফিসার তার আশেপাশে এলেই সে ঠিক চিনে ফেলত। কিন্তু এবার তরুণী শিয়াও একদম পুরনো আমলের একটা স্ট্রিট ট্যাকটিক্স ব্যবহার করে। সে সরাসরি ওয়াংয়ের দিকে না তাকিয়ে মাটিতে ফ্ল্যাশ লাইট জেলে কিছু একটা খোঁজার ভান করে, আর কাঁচের জানালার প্রতিফলনের মাধ্যমেই ওয়াংয়ের চেহারাটা কনফার্ম করে ফেলে। সবচেয়ে বড় কথা, এতে ওয়াংয়ের মনে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হয়নি। এরপরই আসে এই এক্সপ্লেনারের অন্যতম শ্বাসরুদ্ধকর একটা অংশ, সেই বিখ্যাত এলিভেটর বা লিফটের দৃশ্যটা। শিয়াও ওয়াংকে ফলো করে লিফটে উঠে পড়ে, কিন্তু শিয়াওয়ের কানের মাইক্রোফোন দেখে ওয়াংয়ের সন্দেহ হয়, আর সে পকেট থেকে ছুরি বের করে। ঠিক সেই সেকেন্ডে চং লিফটে ঢুকে নিজেকে শিয়াওয়ের বাবা হিসেবে পরিচয় দেয়। সে রীতিমতো বকা দেওয়ার ভান করে শিয়াওয়ের কানের মাইক্রোফোনটা খুলে ফেলে, পরিস্থিতি একদম নর্মাল করে দেয়। শুধু তাই নয়, কথার ফাঁকে অত্যন্ত চতুরতার সাথে লিফটের সর্বোচ্চ ২৫ তলার বোতাম চেপে ওয়াংয়ের অ্যাপার্টমেন্টের ফ্লোরও নিশ্চিত করে ফেলে। এটা ছিল অ্যানালগ কৌশলের এক চরম মাস্টারপিস। আর এরপরেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় আমাদের তৃতীয় অধ্যায়ে, একটি মর্মান্তিক পারিবারিক বিশ্বাসঘাতকতা। এতক্ষণ তো আমরা পুলিশ আর চোরদের লড়াই দেখলাম, তাই না? কিন্তু এবার ফোকাসটা চলে যায় চোরদের নিজেদের ভেতরের দ্বন্দ্বে।
দলের প্রবীণ নেতা আর তরুণ প্রজন্মের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর ফাটল। এই দলটার ভেতরের গল্পটা আসলে খুবই মর্মান্তিক। এই তরুণ হ্যাকার আর চোরেরা সবাই ছিল অনাথ। ওয়াং তার চুরির টাকা দিয়ে এদের একটা অনাথ আশ্রম থেকে বের করে এনে নিজের সন্তানের মতো বড় করেছিল। কিন্তু স্যাম এখন বড় হয়েছে, তার হাতে এখন আধুনিক প্রযুক্তি। এই অহংকার এসে ওয়াংকে আর আগের মতো সম্মান করে না। অন্যদিকে হুয়াং, যে কিনা ওয়াংকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেও বাধ্য হয় নিজের ভাইদের পক্ষ নিতে। স্যামের এই মাত্রাতিরিক্ত ঔদ্ধত্য পুরো পরিবারটিকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেয়। স্যাম আসলে ভেবেছিল ওয়াং বয়স্ক আর দুর্বল হয়ে গেছে, তাই সে একেবারে 50 জন ভাড়াটে গুন্ডা পাঠায় ওয়াংকে সেই পুরনো অনাথ আশ্রমে হত্যা করার জন্য। কিন্তু স্যামের এই হাইটেক ভাড়াটে বাহিনী একজন অ্যানালগ মাস্টারমাইন্ডের কাছে রীতিমতো নস্যি ছিল। ওয়াং অত্যন্ত ঠান্ডা মাথায় সম্পূর্ণ একা তার হাতের ছুরি দিয়ে ওই 50 জন গুন্ডাকে একে একে শেষ করে দেয়। সে বুঝিয়ে দেয় যে পুরনো ট্যাকটিক্স আজও কতটা ডেডলি হতে পারে। কিন্তু এই লড়াইয়ের শেষটা এতটাই আবেগঘন যে থমকে যেতে হয়। হুয়াং, যাকে ওয়াং নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসত, সে যখন ওয়াংকে আক্রমণ করে বসে তখন ওয়াংয়ের আর কোনো উপায়ই ছিল না। চারিদিক থেকে পুলিশ তখন বিল্ডিং ঘিরে ফেলেছে। ওয়াং হুয়াংকে জড়িয়ে ধরে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর কানে কানে বলে, পরের জন্মে আমার নিজের ছেলে হয়ে জন্ম নিও। এই মর্মান্তিক ক্লাইম্যাক্সটা প্রমাণ করে যে এই ভয়ঙ্কর অপরাধী চক্রের মাঝেও পিতৃত্বের একটা অদ্ভুত করুণ হাহাকার লুকিয়েছিল। এরপর আমরা চলে আসছি অধ্যায় 4-এ, পুলিশ স্টেশনে আক্রমণ। হুয়াংয়ের মৃত্যু আর অনাথাশ্রমে বিস্ফোরণের পর পুলিশ ওয়াংকে গ্রেফতার করে ফেলে, আর স্যাম ঠিক এই সুযোগটার জন্যই ওয়েট করছিল। ওয়াংয়ের কৌশলগত দিকনির্দেশনা ছাড়াই সে তার জীবনের সবচেয়ে বড় চুরির প্ল্যানটা বাস্তবায়ন করতে মাঠে নেমে পড়ে। আর এবার স্যামের টার্গেট কোনো সাধারণ ব্যাংক ট্যাঙ্ক নয়। শুনলে অবাক হবেন, তার লক্ষ্য হল খোদ পুলিশ স্টেশনের ভেতরে কড়া নিরাপত্তায় রাখা বাজেয়াপ্ত করা $2 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি। সে তার আধুনিক ভাড়াটে সৈন্য নিয়ে সোজা পুলিশ স্টেশনেই হামলা চালিয়ে বসে। কিন্তু এখানেই স্যামের সবচেয়ে বড় দুর্বলতাটা বেরিয়ে আসে। স্যামের কাছে হয়তো পাসওয়ার্ড ছিল, ডিজিটাল হ্যাকিংয়ের ক্ষমতাও ছিল, কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পুলিশের চোখে ধুলো দিয়ে ফিজিক্যালি লকার রুমে যাওয়ার যে অভিজ্ঞতা আর ট্যাকটিক্যাল ইন্টুইশন দরকার হয়, সেটা তার একদমই ছিল না। ওয়াংকে ছাড়া সে ছিল পুরোপুরি অচল, যার রেজাল্ট তার এই ডিজিটাল চুরির মাস্টার প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর তার পুরো দলটাই পুলিশের হাতে ধরা পড়ে যায়। এবার আসা যাক গল্পের একদম শেষ ভাগে, অধ্যায় 5, ডার্ক ওয়েবের শেষ চমক। গল্পের এই টুইস্টটা লিটারালি মাইন্ড ব্লোয়িং। স্যাম ধরা পড়লেও ওয়াংয়ের গল্প কিন্তু ওখানে শেষ হয়নি। পুলিশ যখন ওয়াংকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন সে পাহারারত পুলিশের ওপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সোজা মেট্রো স্টেশনে গিয়ে স্যামকে খুঁজে বের করে আর কোনো কথা না বলেই নিজের হাতে গড়ায় বিশ্বসন্তারক সন্তানকে নির্মমভাবে হত্যা করে। স্যামকে হত্যার পর ওই $1 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণ চলে আসে ওয়াংয়ের হাতে। কিন্তু ওয়াংয়ের সবচেয়ে বড় সমস্যা কি ছিল মনে আছে তো? সে ডিজিটাল প্রযুক্তির বিন্দু বিসর্গ বুঝত না, তাই সে বাধ্য হয়ে অ্যানালগ পথে হাঁটে। সে এক আন্ডারওয়ার্ল্ড ব্যবসায়ীর সাথে মাত্র $10 মিলিয়ন ক্যাশের বিনিময়ে পুরো ক্রিপ্টোকারেন্সি বিক্রি করার একটা ফিজিক্যাল ডিল করে। আর ঠিক এই ভুলের সুযোগটাই কাজে লাগায় চং আর শিয়াও। তারা সেখানে উপস্থিত হয়ে খালি হাতে লড়াই করে অবশেষে ওয়াংকে হারিয়ে দেয় এবং তাকে গ্রেফতার করে। কিন্তু যখন মনে হচ্ছিল যে না, গল্পটা বোধহয় শেষ, ঠিক তখনই আসে সবচেয়ে বড় প্লট টুইস্ট। আমরা এতক্ষণ কি জানতাম? স্যাম আর হুয়াং, এই দুজনকেই ওয়াং বড় করেছিল। কিন্তু আসলে ওয়াং 2 জন নয়, 3 জন অনাথ শিশুকে বড় করেছিল। আর সেই তৃতীয় ভাইটি এখনও জীবিত এবং সে পুলিশের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে অবস্থান করছে। এই তৃতীয় ভাইটি তার বাকি 2 ভাইয়ের মৃত্যুর চরম প্রতিশোধ নিতে ডার্ক ওয়েবে একটা বাউন্টি বা গুপ্ত ডিজিটাল চুক্তি ছেড়ে দেয়। সহজ কথায় সে ওয়াংয়ের মাথার দাম ঘোষণা করে। এখানে এসে আমরা আবারও সেই অ্যানালগ সার্ভাইভাল বনাম ডিজিটাল প্রতিশোধের এক অদ্ভুত অদৃশ্য যুদ্ধ দেখতে পাই। ওয়াং এখন এমন এক বিপদের সম্মুখীন যাকে সে দেখতে পাচ্ছে না, যা ডার্ক ওয়েবের অতল অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে। আর ঠিক এই পয়েন্টেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসে। ওয়াংয়ের মতো একজন জিনিয়াস মাস্টারমাইন্ড কি আসলেই চং আর শিয়াওয়ের কাছে এত সহজে হেরে গিয়েছিল, নাকি সে খুব ভালো করেই জানত যে ডার্ক ওয়েবের অদৃশ্য গুপ্তঘাতকদের হাত থেকে বাঁচার একমাত্র সেফ জোন হল পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার কারাগার? এই প্রশ্নটা পুরো গল্পের সমীকরণকে এক ধাক্কায় উল্টে দেয় আর ভাবতে বাধ্য করে যে আসলে কে কাকে বোকা বানালো। দারুণ না বিষয়টা? আর এখানেই শেষ হচ্ছে আমাদের এই মুভিটার এক্সপ্লেনার। আশা করি গল্পের ভেতরের এই জটিল রহস্যগুলো এখন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।